শুভ সন্ধ্যা, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো, বিএস টিউটোরিয়ালে আমরা যে দিশারি ব্যাচ লঞ্চ করেছি সেখানে ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার আমরা অলরেডি 4টা ভিডিও লেসন আপলোড করে দিয়েছি। আজকে তার 5th ভিডিও লেসন, যেই ভিডিও লেসনে আমরা পড়ব এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস কি, কিভাবে এমব্রায়োজেনেসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয় এগুলো পড়বো এবং আজকে চ্যাপ্টারটি পুরো শেষ করব এবং পরবর্তী যে ভিডিও লেসন আসবে সেখানে আমরা এই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। একদম প্রথমে চলে আসো যে এমব্রায়োজেনেসিস প্রক্রিয়াটা কি। আচ্ছা, এর আগের দিন আমরা পড়েছিলাম নিষেক প্রক্রিয়া, দ্বিনিষেক প্রক্রিয়া, যেখানে হ্যাপ্লয়েড পুংগ্যামেট এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু দুটো মিলিত হয়েছিল এবং মিলিত হয়ে অর্থাৎ ফার্টিলাইজেশন ঘটেছিল এবং 2n জাইগোট উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? 2n জাইগোট। এবং যে জাইগোটটা উৎপন্ন হয় সেই জাইগোট থেকে পরবর্তীকালে ভ্রূণে পরিণত হচ্ছে এই বা এমব্রায়োতে পরিণত হচ্ছে। এমব্রায়ো, তাহলে যে প্রক্রিয়ায় জাইগোট থেকে এমব্রায়োতে পরিণত হয় তাকে বলা হচ্ছে কি? এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস। এবারে ভ্রূণের পরিস্ফুটন প্রথমে আমরা পড়ব দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন, যেখানে ক্যাপসুলা নামক উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন প্রক্রিয়াটি তোমাদের সিলেবাসে রয়েছে এবং সেটা আমরা পড়ব। প্রথমে জাইগোটটি কি হয়? অনুপ্রস্থ বিভাজিত হয়ে একটি ছোট প্রান্তীয় কোষ এবং একটি বড় ভিত্তিকোষ তৈরি করে। তার মানে দেখো, প্রথমে কি হয় না, জাইগোট বিভাজিত হয়। এটা জাইগোট, সেটা বিভাজিত হয়ে একটা, এটা হচ্ছে জাইগোট, জাইগোট বিভাজিত হয়ে যায়, ছোট রকমের একটা কোষ তৈরি করে, এটা হচ্ছে প্রান্তীয় কোষ বা প্যারাইটাল কোষ। প্রান্তীয় কোষ তৈরি করে আর উপরের দিকে বড় আকারের এটা কি তৈরি করে? ভিত্তিকোষ তৈরি করে। এরপরে কি হয় না, ভিত্তিকোষ প্রস্থপ্রাচীর দ্বারা মানে টিএস ডিভিশনের দ্বারা দুটি কোষে বিভাজিত হয়। প্রান্তীয় কোষটি দৈর্ঘ্য প্রাচীর দ্বারা বিভাজিত হয়ে লম্বালম্বি 4টি কোষে, মোট 4টি কোষে পরিণত হয়। তার মানে এর পরের পর্যায়ে এই যে ভিত্তিকোষ ছিল, এই ভিত্তিকোষটা আবার, এটা যে ভিত্তিকোষ এটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। আর যে প্রান্তীয় কোষ যেটা নিচের দিকে ছিল সেই প্রান্তীয় কোষটা কিন্তু বিভাজিত হয়, তবে এটা এইরকমভাবে অনুদৈর্ঘ্য হয়ে বিভাজিত হয়। এবং এখানে মোট তাহলে 4টি কোষ তৈরি হলো। এই 4 কোষ বিশিষ্ট এই গঠনটাকে বলা হয় কি? প্রো এমব্রায়ো বা আদি ভ্রূণ। এটা হচ্ছে আদি ভ্রূণ। এরপরে আদি ভ্রূণ বিভাজিত হয়। আবার কিভাবে বিভাজিত হয় দেখো না, আদি ভ্রূণ যেটা, সেটা 4টি তোমার প্রান্তীয় কোষ দুটি, এই যে প্রান্তীয় কোষ দুটো ছিল, এই প্রান্তীয় কোষ দুটি অনুদৈর্ঘ্য বিভাজিত হয়ে 4 কোষ বিশিষ্ট কোয়াড্রেট কোষে পরিণত হয়। অর্থাৎ এই যে প্রান্তীয় কোষ যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি আবার আরও 4টি কোষ বিশিষ্ট এটা পরিণত হয়ে যায়। 1 2 3 4, এরকম 4 কোষ বিশিষ্ট একটা গঠনে পরিণত হয়ে যায়। এই যে 4 কোষ বিশিষ্ট গঠন, এটাকে বলা হয় কোয়াড্রেট। এই কোয়াড্রেটে পরিণত হয় কোনটা? এই প্রান্তীয় কোষ থেকে এই গঠনটা। এরপরে উপরে কি ছিল? উপরে ছিল অবশ্যই ভিত্তিকোষ, যেটা দুটো কোষে পরিণত হয়ে গেছিল এবং সেই ভিত্তিকোষ আবার বিভাজিত হয়ে কি হয় না, মোট 8টি কোষ বিশিষ্ট হয়ে যাবে। তার মানে নিচে 4টি এবং এই ভিত্তিকোষটা বিভাজিত হলো, বিভাজিত হয়ে এখানেও 4টি কোষ তৈরি করলো। 1 2 3 4। তার মানে এখানে টোটাল যদি গঠনটা দেখি, মোট 8 সেল থাকে, 8 কোষ বিশিষ্ট এই গঠনটা দেখতে পাওয়া যায়। এই গঠনটাকে কি বলা হচ্ছে? অকট্যান্ট। এটাকে বলা হয় অকট্যান্ট। এই গঠনটাকে কি বলা হচ্ছে? অকট্যান্ট। অকট্যান্ট সৃষ্টি হলো। এর পরের পর্যায়ে কি হয় না, এই যে 8 কোষ বিশিষ্ট অকট্যান্ট দশা থেকে কি হয়, উপরে যে ভিত্তিকোষগুলো ছিল সেই ভিত্তিকোষগুলো বিভাজিত হতে শুরু করে। ভিত্তিকোষগুলো এইভাবে বিভাজিত হতে হতে কি করে, একটা 10 থেকে 15টি কোষ বিশিষ্ট একটা গঠন সৃষ্টি করে। সেই কোষগুলোকে বলা হচ্ছে কি, বা ওই গঠনটাকে বলা হয় সাসপেন্সার। এটা কি তৈরি করছে? সাসপেনসর তৈরি করছে। এবং ওপরের দিকে একটা বড় কোষ থাকে যাকে বলা হয় হস্টোরিয়াম। উপরের দিকে বড় কোষটাকে কি বলা হচ্ছে দেখো না, এটাকে বলা হচ্ছে হস্টোরিয়াল কোষ বা ভেসিকুলার কোষ। তার মানে এইটা হলো ভেসিকুলার কোষ বা হস্টোরিয়াল কোষ। এবং নিচের দিকে কি ছিল? নিচের দিকে অবশ্যই 4 কোষ বিশিষ্ট প্রান্তীয় কোষটা ছিল। এই প্রান্তীয় কোষ আরো বিভাজিত হয়ে যায়, 4 থেকে 8 কোষ বিশিষ্ট একটা গঠনে পরিণত হয়।
কিভাবে 4 থেকে 8 কোষ বিশিষ্ট গঠনে পরিণত হয়, একদম চলে আসো এখানে রয়েছে, দেখো 8টা কোষ বিশিষ্ট একটা গঠনে পরিণত হচ্ছে। এরকম ভাবে বিভাজিত হয়ে 8 কোষ বিশিষ্ট একটা গঠনে পরিণত হয়ে যাচ্ছে। 4, 5, 6, 7, 8, এরকম 8 কোষ বিশিষ্ট একটা গঠনের সৃষ্টি হচ্ছে। এভাবে 8 কোষ বিশিষ্ট একটা গঠন সৃষ্টি হয় এবং এই অংশের যে কোষটা থাকে সেই অংশের কোষটাকে বলা হচ্ছে হাইপোফাইসিস এবং নিচের দিকে একটি 8 কোষ বিশিষ্ট গঠন সৃষ্টি করে। এবং এই যে গঠনটা এটা আরও বিভাজিত হয়, লম্বা সাসপেন্সারটি ভ্রূণের ভ্রূণস্থলীর একদম মাঝখানের দিকে এগিয়ে দেয়। এরপরে ভ্রূণের পরিস্ফুরণের অকটেন্ট নিচের যে সারিটা রয়েছে সেটা দুটি ভিন্ন স্থানে ঘটে এবং কোষ বিভাজনের দ্বারা বীজপত্রাব কাণ্ড বা হাইপোকটাইল এবং বীজপত্র বা কটিলেডন ঘোড়ার খুরের মতো আকার ধারণ করে। অর্থাৎ এই যে গঠনটা যেটা সৃষ্টি হয়েছিল, দেখো এই গঠনটা ধীরে ধীরে কি হয়, একটু এই যে ঘোড়া অনেকটা হৃৎপিণ্ডের মতো গঠন সৃষ্টি করে, এরকম হৃৎপিণ্ডের মতো উল্টানো হার্টের মতো একটা গঠন সৃষ্টি করছে। এইটাকে বলা হয়, এই যে হার্টের মতো গঠনটাকে বলা হচ্ছে টর্পেডো। তার মানে এই 8 কোষ বিশিষ্ট গঠনটা তারপরে আরও বিভাজিত হয়ে যাবে, তারপরে ধীরে ধীরে টর্পেডোতে পরিণত হবে। এবং এই টর্পেডো পরবর্তীকালে দুটি গঠন সৃষ্টি করে, কি না দুটি বীজপত্র তৈরি করে। এই যে টর্পেডোগুলো তারপরে এটা আরও বিভাজিত এরকমভাবে হতে থাকে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়, দিয়ে দুটো বীজপত্র তৈরি করে। এই যে এটা একটা বীজপত্র, এটা একটা বীজপত্র, অর্থাৎ কটিলিডনস তৈরি করে। এবং কটিলিডনের পরের এই যে এক্সিসটা রয়েছে, এই এক্সিসের এই অংশটাকে বলা হচ্ছে প্রিমিউল বা বীজপত্রাব কাণ্ড তৈরি করে, যেখান থেকে ভ্রূণ মুকুল তৈরি হবে। আর এই যে অংশটা শেষ প্রান্তে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় র্যাডিক্যাল। আর এই র্যাডিক্যাল থেকে কি তৈরি হবে না মূল তৈরি হবে। মানে এটা যদি পুরোটা আমরা একটা ভ্রূণ দেখি তাহলে দুটো বীজপত্র থাকবে, এই অংশে দুটো বীজপত্র রয়েছে বা কটিলিডন রয়েছে এবং এটাকে বলা হয় প্রিমিউস অংশ বা বীজপত্রাব কাণ্ড যেটা আছে সেই বীজপত্রাব কাণ্ড, যেখান থেকে শুড তৈরি হবে। আর এটা হচ্ছে র্যাডিক্যাল অংশ, যেখান থেকে ভ্রূণ মূল তৈরি হবে এবং সেই ভ্রূণ মূল থেকে পরবর্তীকালে মূল তৈরি হবে। সেটাই লেখা আছে, দেখো যে ভ্রূণটি এইভাবে দুটি অংশে বিভাজিত হয়, একটা হচ্ছে ভ্রূণাক্ষ আর একটা হচ্ছে দুটি বীজপত্র। এই ভ্রূণাক্ষের উপরের অংশটাকে বলা হচ্ছে বীজপত্রাদিকাণ্ড বা এপিকোটাইল এবং নিচেরটাকে বলা হয় বীজপত্রাবকাণ্ড বা হাইপোকোটাইল। এই যে হাইপোকোটাইল যেটা রয়েছে সেই হাইপোকোটাইল থেকে কি তৈরি হচ্ছে, এটা হচ্ছে হাইপোকোটাইল, এই অংশটা হচ্ছে হাইপোকোটাইল, এখান থেকে তোমার ভ্রূণমূল তৈরি হয়। আর এটা এপিকোটাইল, এখান থেকে ভ্রূণ মুকুলে পরিণত হয়। এইভাবে ভ্রূণের পরিস্ফুটন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এরপরে চলে আসো দ্বিবীজপত্রী ভ্রূণের গঠন। একটি আদর্শ দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের দুটি প্রধান অংশ, একটা হচ্ছে এমব্রায়োনাল এক্সিস যা দুটি বীজপত্র বা কটিলিডনস থাকে এবং ভ্রূণাক্ষের ওপরের অংশে থাকে বীজপত্রাদিকাণ্ড বা এপিকোটাইল এবং নিচে হচ্ছে বীজপত্রাভকাণ্ড বা হাইপোকোটাইল। এবং এই হাইপোকোটাইল থেকে অবশ্যই পরবর্তীকালে কি তৈরি হয় না হাইপোকোটাইল থেকে বা বীজপত্রাভকাণ্ড থেকে র্যাডিক্যাল তৈরি হয়, যেটা রুট ক্যাপ এবং যা মূলত্রে পরিণত হয়। আর যেটা ভ্রূণ মুকুল রয়েছে বা প্রিমিউস বলা হয়, সেখান থেকে বিটব অংশ গঠিত হয়, একটু আগে বললাম। এবারে চলে আসো একবীজপত্রী ভ্রূণের পরিস্ফুটন। একবীজপত্রী ভ্রূণের পরিস্ফুটন কিভাবে হয়, সেই একই রকমভাবে একটা জাইগোট তৈরি হবে, জাইগোট বিভাজিত হয়ে একটি বেসাল সেল এবং টার্মিনাল সেলে পরিণত হবে এবং বেসাল সেল এবং টার্মিনাল সেল আরও বিভাজিত হয়ে যাবে। বিভাজিত হয়ে কি তৈরি করবে, সেই একই রকমভাবে যেটা দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দেখেছিলাম, বেসাল সেল ডিম্বগ্রন্থের দিকে একটি বড় স্ফীতক অংশ তৈরি করবে, যাকে বলা হয় সাসপেন্সার। আর এটি হস্টোরিয়াম রূপে কাজ করে এবং টার্মিনাল কোষটি অনুরূপ বিভাজনের দ্বারা বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করে। তার মানে কি দাঁড়ালো না, এটা হচ্ছে বেসাল সেল। বেসাল সেল যখন বিভাজিত হয়ে লম্বা একটা সাসপেন্সার গঠন করবে এবং তার শেষ প্রান্তটাই হচ্ছে কি না সাসপেন্সারের হস্টোরিয়াম হিসেবে কাজ করে এবং নিচের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে অকটেন্ট দশাতে পরিণত হয়। এই অকটেন্ট দশাটা পরবর্তীকালে এই বারবার বিভাজিত হয়ে প্লিমিউল গঠন করবে এবং বীজপত্র গঠন করবে। এবং এখানে আমরা কি দেখব না, এইখানে দেখতে পাবো একটি বীজপত্র, এই যে অংশে একটি মাত্র বীজপত্র রয়েছে এবং এই বীজপত্রটাকে কি বলা হয় না স্কুটেলাম বলা হয়। একবীজপত্রীর এই বীজপত্রটাকে বলা হচ্ছে স্কুটেলাম, যা দ্রুত বৃদ্ধি পায় এবং চাপ প্রয়োগ করে ভ্রূণ মুকুলকে এক পাশে সরিয়ে দেয়, ফলে ভ্রূণ মুকুল একটি
খাঁজে অবস্থান করে। এবারে আদি ভ্রূণের সেই একই একটা বীজপত্রাব কাণ্ড এবং র্যাডিক্যাল থাকে এবং কিছু শস্য জাতীয় উপাদান সঞ্চিত থাকে, যে শস্যটা কি করে অবশ্যই পরবর্তীকালে ভ্রূণের যখন তোমার ওই অঙ্কুরোদ্গম ঘটবে, অঙ্কুরোদ্গমের সময় সে পুষ্টি প্রদান করে। এবং কিছু শস্য জাতীয় যে ভ্রূণ মুকুল বা ভ্রূণমূল উভয় একটি পর্দার আবরণ দ্বারা ঢাকা থাকে, এটাকে বলা হয় কলিওপটাইল এবং কলিওরাইজা। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যদি একটা ভ্রূণের গঠন দেখি, অবশ্যই এই অংশটা হচ্ছে মূলত্র অংশ এবং এর বাইরে যে এই আবরণটা এটা হচ্ছে ভ্রূণ মূলাবরণী, মূলের বাইরে আবরণী, এবং এটা হচ্ছে ভ্রূণমূল তৈরি করবে, এই অংশটা থেকে ভ্রূণমূল তৈরি হয়। আর স্কুটেলাম কি না, এই বীজপত্রটাকে তো অবশ্যই বলা হচ্ছে স্কুটেলাম, একবীজপত্রী বীজপত্রটাকে। আর তার অগ্রভাগে এই অংশ রয়েছে কি দেখো, ভ্রূণ মুকুল আবরণী, বিটপ শীর্ষ, এবং এই অংশটা হচ্ছে এপিপ্লাস্ট। এইভাবে একটা একবীজপত্রী কি না ভ্রূণ গঠিত হয়। এবারে একবীজপত্রী ভ্রূণের গঠন যদি আমরা দেখি, একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণে একটি মাত্র বীজপত্র থাকে, তাকে স্কুটেলাম বলা হয়, এবং একটি ভ্রূণাক্ষের প্রান্ত দেশে অবস্থান করে। স্কুটেলামটা কোথায় না, ভ্রূণাক্ষের একদম, যদি ভ্রূণাক্ষ আমরা দেখি, এটা হচ্ছে অক্ষ, তার প্রান্ত দেশে এই স্কুটেলামটা অবস্থান করছে। এবং এই যে ভ্রূণাক্ষের প্রান্ত দেশে ভ্রূণমূল থাকে, যা ভ্রূণ মূলাবরণী বা কলিওরাইজা, ভ্রূণমূল আবরণী বা কলিওরাইজা থাকে। এই অংশটা হচ্ছে ভ্রূণ মূল আবরণী বা কলিওরাইজা দ্বারা আবৃত থাকে। আর একটা হচ্ছে ভ্রূণ মুকুল আবরণী, বা এই অংশটাকে বলা হয় কি না, কলিওরাইজা ছাড়াও কলিওপটাইল বলা হয়, বা ভ্রূণ মুকুল আবরণী, যেটা মুকুল অংশটাকে বা বিটব অংশটাকে আবৃত করে। তার মানে এখানে দেখো একটা বিটব অংশ যেটা রয়েছে, সেই বিটব অংশকে আবৃত করে রেখেছে ভ্রূণ মুকুল আবরণী, বা যাকে বলা হয় কলিওপটাইল, আর ভ্রূণ মূলটাকে আবৃত করে রাখে ভ্রূণ মূল আবরণী বা কলিওরাইজা। এই হচ্ছে একবীজপত্রী ভ্রূণের গঠন। ডেভেলপমেন্ট অফ দ্য এন্ডোস্পার্ম বা শস্য কিভাবে গঠিত হচ্ছে না, যখন আমরা ডাবল ফার্টিলাইজেশন পড়েছিলাম তখন ওই ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে হ্যাপ্লয়েড পুংগ্যামেট যখন মিলিত হয়ে যায়, তখন কি তৈরি হয় না, এই দুটো মিলিত হয়ে গিয়ে যাকে বলা হয় আমরা ট্রিপল ফিউশন, সেই ট্রিপল ফিউশনের ফলে কি তৈরি হয় না, ট্রিপ্লয়েড যে নিউক্লিয়াস তৈরি হয় তাকে বলা হচ্ছে শস্য নিউক্লিয়াস। যে শস্য নিউক্লিয়াস থেকে পরবর্তীকালে শস্য তৈরি হয়। এবং তোমরা জানো যে গুপ্তবীজী উদ্ভিদের শস্য ট্রিপ্লয়েড প্রকৃতির হয়, কিন্তু জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এটা মনে রাখবে, পরীক্ষায় আসে। গুপ্তবীজী উদ্ভিদের শস্য তিন রকমের, একটা হচ্ছে নিউক্লিয়ার শস্য, তারপরে সেলুলার শস্য এবং হ্যালোবিয়াল শস্য। নিউক্লিয়ার শস্য কি না, যখন যে এই ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে অসংখ্য মুক্ত নিউক্লিয়াস সৃষ্টি করছে। তার মানে ব্যাপারটা এইরকমই হয়, দেখো যে একটি তোমার নিউক্লিয়াস সম্পন্ন একটা কোষ, সেটা বারবার বিভাজিত হচ্ছে, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস ঘটছে, এবং ক্যারিওকাইনেসিস ঘটার পরে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে, কিন্তু নিউক্লিয়াসের বাইরে এরকম আবরণী তৈরি হয় না। এবারে নিউক্লিয়াসের বাইরে যখন আবরণী তৈরি হয় না, তখন এই ধরনের শস্যকে বলা হয় নিউক্লিয়ার শস্য। এবং এই নিউক্লিয়ার শস্যের ক্ষেত্রে নিউক্লিয়াসগুলি ভ্রূণস্থলীর পরিধির দিকে বিন্যস্ত হতে থাকে পরপর, এবং কেন্দ্রে একটি বড় ভ্যাকুয়াল তৈরি হয়। এবং পরবর্তীকালে আমরা দেখব যে এই কেন্দ্রে একটা ভ্যাকুয়াল তৈরি হয়ে যাবে এবং চারিদিকে এরকম নিউক্লিয়াসগুলো পরিধি বরাবর সজ্জিত থাকতে শুরু করবে। এই ধরনের শস্যকে অবশ্যই নিউক্লিয়ার শস্য বলা হয়। এবং উদাহরণ হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আমের ক্ষেত্রে, প্রাইমুলার ক্ষেত্রে, তারপরে ক্যালোট্রপিস প্রসিডার ক্ষেত্রে, ম্যালভার ক্ষেত্রে এই ধরনের শস্য লক্ষ্য করা যায়। এরপরে চলে আসি আমরা সেলুলার শস্য কি দেখবো না, এক্ষেত্রে শস্য মাতৃক নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে কোষ প্রাচীর গঠনের মাধ্যমে বিভাজিত হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাবো যে একটি এইভাবে নিউক্লিয়াস যদি থাকে, যেটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, একটি নিউক্লিয়াস সম্পন্ন যে কোষটা ছিল সেটা বারবার বিভাজিত হয়, এবং যতবার বিভাজিত হয়ে যে কোষ তৈরি হচ্ছে, এবং কোষের শুধুমাত্র ক্যারিওকাইনেসিস নয়, ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস উভয় সম্পন্ন হচ্ছে, ফলে একাধিক কোষ সৃষ্টি হয়। এই ধরনের শস্যকে বলা হচ্ছে সেলুলার শস্য। এবং এই সেলুলার শস্যের উদাহরণটা একটু আমরা দেখে নেব। সেলুলার হচ্ছে ধুতরার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বালসামের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, পেটুনিয়ার ক্ষেত্রে এই ধরনের শস্য লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে হ্যালোবিয়াল শস্য কি, যে নিউক্লিয়ার এবং তোমার সেলুলারের মধ্যবর্তী পর্যায়ে। অর্থাৎ আমরা এখানে যদি দেখি, দেখো এইখানে দুটি অংশ, একটা হচ্ছে মাইক্রোপাইল অংশের যে
তোমার কোষটি রয়েছে বিভাজিত হয়ে প্রথম দুটো কোষে পরিণত হয়। মাইক্রোপাইলের দিকে যেটা ছিল সেটা অবশ্যই বারবার বিভাজিত হয়ে সেলুলার শস্যের মতো শস্য গঠন করে, আর একটা হচ্ছে চালাজ প্রান্তর দিকে বিভাজিত হয়ে নিউক্লিয়ার শস্যের মতো শস্য গঠন করছে। এই ধরনের শস্যকে বলা হচ্ছে কি না হ্যালোবিয়াল শস্য। এবং এদের উদাহরণটা মনে রাখতে হবে, উদাহরণটা হচ্ছে তোমার অ্যাসফোডেলাস নামক যে শস্য সেটা হচ্ছে হ্যালোবিয়াল শস্য। এরপরে আমরা কি দেখব না নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ফল এবং বীজ। ফল কি না জানো তোমরা যে ডিম্বাশয় যখন নিষেকের পর পরিবর্তিত হয়ে ফলে পরিণত হয় এবং ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বকটা থাকে সেটা পরিপক্ক হয়ে বীজে পরিণত হয়। তো আদর্শ ফলের ক্ষেত্রে আমরা তিনটা অংশ দেখতে পাবো, একটা হচ্ছে এপিকার্প বা যাকে বলা হয় বহিঃ ফলোত্বক, তারপরে মধ্য ফলোত্বক এবং মেসোকার্প বা মধ্য ফলোত্বক এবং মাঝখানে এন্ডোফলোত্বক। এবং আদর্শ একটা যদি আমরা তোমার ফল দেখি, আম দেখি, তার মানে আমের একদম বাইরের দিকে যে আবরণটা থাকে, তোমার ফলের আবরণটা যেটা থাকে সেটাকে বলা হচ্ছে বহিত্বক। আমরা যে অংশটা খাই সেটা হচ্ছে মধ্যত্বক, আর অন্তত্বক মানে যেটাকে আমরা আঁটি বলছি সেটা হচ্ছে অন্তত্বক। তার ভেতরে অবশ্যই বীজ থাকে এবং এগুলো তোমরা ইতিমধ্যেই আশা করি জানো। এবারে এই হচ্ছে ফলের তিনটা গঠন। এবারে বীজ কি না আমের ক্ষেত্রে তোমার ফলোত্বকের ভেতরে বীজটি অবস্থান করে এবং দুটি বীজপত্র তো রয়েছে। আচ্ছা, কোন কোন অংশ কিসে পরিণত হয়? বৃতিটা পরিবর্তিত হয়ে ফলে রূপান্তরিত হয় চালতার ক্ষেত্রে, চালতার ক্ষেত্রে অর্থাৎ এটা অপ্রকৃত ফল। আবার যদি আমরা দেখি পুষ্পমঞ্জরি, কাঁঠাল এবং আনারসের ক্ষেত্রে এটা পুষ্পমঞ্জরিটা ফলে পরিণত হয়, পুষ্পাক্ষটা ফলে পরিণত হয় আপেল এবং নাশপাতি। এই ধরনের ফলগুলোকে বলা হয় কি না অপ্রকৃত ফল। তার মানে ফলকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রু ফ্রুইট বা প্রকৃত ফল, আর একটা হচ্ছে অপ্রকৃত ফল বা ফলস ফ্রুইট। ট্রু ফ্রুইট মানে যখন ডিম্বাশয়টা ফলে পরিণত হয় তখন প্রকৃত ফল বলা হচ্ছে, যখন ডিম্বাশয়ের সাথে ফুলের অন্যান্য অংশ ফলে পরিণত হয়ে যায় তখন অপ্রকৃত ফল বলা হয়। যেরকম আপেলের ক্ষেত্রে পুষ্পাক্ষটা ফলে পরিণত হয়, এটা হচ্ছে অপ্রকৃত ফল। আরেকটা ফল আমরা দেখবো সেটা হচ্ছে পার্থেনোকার্পিক। তোমরা জানো যে অক্সিন হরমোনের প্রভাবে নিষেকের আগেই যখন ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, ফলে বীজহীন ফল উৎপন্ন হয়, এটাকে বলা হয় পার্থেনোকার্পি। আর এর ফলে যে ফলটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় পার্থেনোকার্পিক ফল। সাধারণত কলার ক্ষেত্রে, আঙুরের ক্ষেত্রে এই ধরনের ফল লক্ষ্য করা যায়। আর এরপরে চলে আসো বীজের পরিস্ফুটন কিভাবে ঘটে। এখানে একটা জিনিস তুমি ভালো করে দেখবে যে কোন অংশ কিসে পরিণত হয়, এটা পরীক্ষায় আসে। ডিম্বাশয়টি বা গর্ভাশয়টি ফলে পরিণত হচ্ছে, ডিম্বাশয়ের ত্বকটা ফলোত্বকে পরিণত হয়, ডিম্বকটা বীজে পরিণত হয়, ডিম্বক বহিত্বক বা এক্সাইনটা কিসে পরিণত হয়, বীজ বহিত্বকে পরিণত হয়। নেক্সট চলে আসো ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হয়, শস্য নিউক্লিয়াসটা শস্যে এবং ডিম্বক রন্ধ্রটা বীজ রন্ধ্রে পরিণত হয়। এই হলো তোমাদের বীজের বিভিন্ন মানে ওই ফুলের বিভিন্ন অংশগুলো নিষেকের পূর্বে কি ছিল এবং নিষেকের পরে কিসে পরিণত হয় সেটা আমাদের জানতে হবে। নেক্সট চলে আসো বীজের প্রকারভেদ। একবীজপত্রী বীজ, দ্বিবীজপত্রী বীজ এবং বহুবীজপত্রী বীজ। একবীজপত্রী মানে একটা বীজপত্র থাকবে, যেরকম ধান, ভুট্টা, এটা একটাই বীজপত্র থাকবে। দ্বিবীজপত্রী মানে দুটো বীজপত্র, যেরকম মটর, আম, এদের ক্ষেত্রে দুটো বীজপত্র থাকে। আর বহুবীজপত্রী সাধারণত কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়? সাইকাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। জিমনোস্পার্মি উদ্ভিদের ক্ষেত্রে বহুবীজপত্রী বীজ লক্ষ্য করা যায়। এবারে শস্যল বীজ কিনা যে সমস্ত বীজে শস্য সঞ্চিত থাকে তাকে শস্যল বীজ বলা হয়। যেরকম ধানের ক্ষেত্রে শস্য সঞ্চিত থাকে, রেডির ক্ষেত্রে শস্য সঞ্চিত থাকে, এদেরকে এন্ডোস্পার্মিক বীজ বা শস্যল বীজ বলা হয়। নন এন্ডোস্পার্মিক বীজ কিনা যেখানে শস্য সঞ্চিত থাকে না তাদেরকে অশস্যল বীজ বলা হয়, যেরকম ছোলার ক্ষেত্রে, আমের ক্ষেত্রে। আচ্ছা, তরল শস্য লিকুইড এন্ডোস্পার্ম, নারকেলের ক্ষেত্রে আমরা যে নারকেলের যে জলটা খাই সেটা হচ্ছে তরল শস্য। ক্যারাঙ্কেল কি না শস্যল প্রকৃতির রেডি বীজের ডিম্বক রন্ধ্রের পাশে একটা মাংসল উপবৃদ্ধি থাকে, তাকে বলা হচ্ছে ক্যারাঙ্কেল। এরপরে একদম চলে আসো যে ফলের একটা ছক দেওয়া আছে, দেখো প্রকৃত ফল, অপ্রকৃত ফল। প্রকৃত ফল হচ্ছে সরল ফল, গুচ্ছিত ফল এবং যৌগিক ফল। আর প্রকৃত ফল মানে যেটা ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। এই যে সরল ফল রয়েছে এটা আবার সরস আর নিরস হয়। নিরস মানে অবশ্যই রসালো হয় না, সরস মানে রসালো হয়। সরস ফলের উদাহরণগুলো পড়বে ড্রুপ, তোমার বেরি, পেপো, তারপরে পোম এবং হিসপেরিডিয়াম।
এইগুলো হচ্ছে তোমার সরসপরের যে ভাগ এবং তার উদাহরণ সহ ভালো করে পড়বে। নেক্সট চলে আসো বিদারি, তোমার নিরস ফলকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, ডেহিসেন আর ইনডেহিসেন। ডেহিসেন মানে বিদারি, যারা বিদীর্ণ হয়ে বীজগুলোকে নির্গত করে, যেরকম লেগিউম মটরের লক্ষ্য করা যায়, তারপরে ফলিকল আকন্দে লক্ষ্য করা যায়, সিলিকুয়া সর্ষেতে লক্ষ্য করা যায়, আর ক্যাপসুল ধুতরাতে লক্ষ্য করা যায়। অবিদারি ফলগুলো কি কি? অ্যাকিন কালো জিরার ক্ষেত্রে, তারপরে হচ্ছে ক্যারিওপসিস ধান, সিপসেলা এটা হচ্ছে গাঁদা, এবং নাট কাজু বাদাম। এই ছকটা মোটামুটিভাবে তোমরা যদি ভালো করে পড়ো আর কয়েকটা উদাহরণ অ্যাড করে দিবে, তাহলে মোটামুটিভাবে তোমরা এই জায়গাটা অবশ্যই পারবে। এগুলো আর বিস্তারিতভাবে জানার খুব একটা দরকার নেই। একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য, সরসফল নিরসফলের এই যে পার্থক্যগুলো রয়েছে, এই পার্থক্যগুলো ভালো করে পড়বে। এবারে হচ্ছে উদ্ভিদ তোমার যে জননের কতগুলি বিশেষ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি কয়েকটা কিন্তু পরীক্ষায় আসে, ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম চলে আসো অ্যাপোমিক্সিস কি? অ্যাপোমিক্সিস হচ্ছে নিষেক ছাড়াই, নিষেকের আগেই অঙ্গজ বা অযৌন পদ্ধতিতে প্রধান যে রেণুধর কোষ রয়েছে, সেই রেণুধর কোষ থেকে ভ্রূণসহ বীজ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা, তাকে অ্যাপোমিক্সিস বলা হয়। তাহলে কি বললাম? যে নিষেক ঘটবে না, অর্থাৎ পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন ঘটে না। এই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ছাড়াই, নিষেক ছাড়াই কি হয় না, যে পদ্ধতিতে, যে অযৌন জনন পদ্ধতি বা অযৌন পদ্ধতিতে রেণুধর কোষ থেকে সরাসরি কি উৎপন্ন হয়? বীজ উৎপন্ন হয়, অবশ্যই সেটা ভ্রূণ সহ বীজ উৎপন্ন হয়, তখন তাকে বলা হচ্ছে অ্যাপোমিক্সিস। বিজ্ঞানী মাহেশ্বরী 4 ধরনের অ্যাপোমিক্সিসের কথা বলেছেন, জাস্ট মনে রাখবে, রেকারেন্ট অ্যাপোমিক্সিস, নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস, তারপরে হচ্ছে অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিস এবং অঙ্গজ বা অ্যাপোমিক্সিস বা ভেজিটেটিভ অ্যাপোমিক্সিস। রেকারেন্ট অ্যাপোমিক্সিস কি না, এক্ষেত্রে মেগাস্পোর মাতৃকোষটি, মেগাস্পোর মাদার সেলের ত্রুটিপূর্ণ মিওসিসের জন্য যখন ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে রেকারেন্ট। কোথায় লক্ষ্য করা যায়? পেঁয়াজে লক্ষ্য করা যায়। নন রেকারেন্টটা কি না, হ্যাপ্লয়েড স্ত্রী রেণু থেকে সরাসরি যখন ভ্রূণ সহ তোমার ওই কি উৎপন্ন হবে না, ভ্রূণ সহ বীজ উৎপন্ন হবে, তখন তাকে বলা হচ্ছে নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস, বা আমরা এটাকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসও বলতে পারি। নেক্সট হচ্ছে অ্যাডভেন্টিভ, মানে হচ্ছে এক্ষেত্রে ভ্রূণস্থলীর বাইরের দিকে, এমব্রায়োস্যাকের বাইরের কোনো একটা ডিপ্লয়েড কোষ থেকে যদি হয়, তখন তাকে বলা হয় অ্যাডভেন্টিভ, যেরকম ফণিমনসার ক্ষেত্রে, লেবুর ক্ষেত্রে এই ধরনের অ্যাপোমিক্সিস লক্ষ্য করা যায়। ভেজিটেটিভ অ্যাপোমিক্সিস কি না, মুকুল খাদ্য সঞ্চয়ের ফলে বিবর্ধিত হয়ে যখন বুলবিল গঠন করে, যা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে অঙ্গজ বা ভেজিটেটিভ অ্যাপোমিক্সিস, সাধারণত অ্যাগেভির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবারে আর দুটি টার্ম তোমাদের ভালো করে পড়তে হবে, একটা হচ্ছে তোমার অ্যাগেমোস্পার্মি, আর একটা হচ্ছে পার্থেনোজেনেসিস। অ্যাগেমোস্পার্মি মানে কি না, এই প্রকার অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে বীজ গঠিত হয় অযৌন জননের মাধ্যমে। যখন অযৌন জননের মাধ্যমে বীজ গঠিত হয়, তখন তাকে বলা হয় অ্যাগেমোস্পার্মি, অর্থাৎ এখানে গ্যামেট উৎপন্ন ছাড়াই যখন বীজ গঠিত হচ্ছে, তো এটাকে বলা হচ্ছে অ্যাগেমোস্পার্মি। পার্থেনোজেনেসিস অলরেডি তোমরা জানো যে যখন যেই প্রক্রিয়া একটি মাত্র গ্যামেট থেকে নতুন বীজ সৃষ্টি হচ্ছে, একটি গ্যামেট থেকে সরাসরি যে প্রক্রিয়ায় বীজ তৈরি হচ্ছে, তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। নেক্সট হচ্ছে অ্যাপোগ্যামি। অ্যাপোগ্যামি হচ্ছে ভ্রূণ বা স্পোরোফাইটিক গঠিত হয় কোথা থেকে না, গ্যামেটোফাইটিক কোষ থেকে যদি স্পোরোফাইটিক কোষ গঠিত হয়, তখন অ্যাপোগ্যামি বলা হয়। পার্থেনোকার্পি অলরেডি আমরা আলোচনা করেছি। পার্থেনোকার্পি হচ্ছে যখন বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াটাকে বলা হয় পার্থেনোকার্পি। নেক্সট হচ্ছে পলিএমব্রায়োনি। পলিএমব্রায়োনি কি না, একটি বীজে যখন একাধিক ভ্রূণ থাকবে, সাধারণত একটি বীজে একটি ভ্রূণ থাকে, যদি একাধিক ভ্রূণ থাকে তখন তাকে বলা হচ্ছে পলিএমব্রায়োনি। এই পলিএমব্রায়োনি দু রকমের হয়, একটা হচ্ছে ট্রু পলিএমব্রায়োনি, আর একটা হচ্ছে ফলস পলিএমব্রায়োনি। ট্রু পলিএমব্রায়োনি কি না, যখন ডিম্বকের একটি ভ্রূণস্থলীতে একটি এমব্রায়োস্যাকের মধ্যে একাধিক ভ্রূণ থাকে, একটি মাত্র এমব্রায়োস্যাক থাকবে, তার মধ্যে একাধিক যদি ভ্রূণ থাকে, তখন তাকে কি বলা হয়, ট্রু পলিএমব্রায়োনি। সাইকাসে লক্ষ্য করা যায়, পাইনাসে লক্ষ্য করা যায়। আর একটা হচ্ছে ফলস বা মেকি তোমার পলিএমব্রায়োনি কি না, একটি ডিম্বাশয়, তার মধ্যে অনেকগুলি এমব্রায়োস্যাক রয়েছে এবং প্রত্যেকটায় কি থাকে না, প্রত্যেকটাতে আবার অনেকগুলো করে ভ্রূণ থাকে, একাধিক ভ্রূণ যদি উপস্থিত থাকে একাধিক ভ্রূণস্থলীতে, এবং প্রত্যেকটাই আবার একাধিক
কি থাকে না অবশ্যই এমব্রায়ো যদি থাকে, ভ্রূণ যদি থাকে, তখন তাকে বলা হয় ফলস পলিএমব্রায়োনি। ওটা সাধারণত পাতি লেবুতে এটা লক্ষ্য করা যায়। তো এই ছিল তোমাদের মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার। এছাড়া আরেকটা জিনিস তোমাদের অল্প একটু দেখে রাখতে হবে, সেটা হচ্ছে বীজের বিস্তার। বীজের বিস্তার বা সিড ডিসপার্সাল, অর্থাৎ বীজ কিভাবে বিস্তার লাভ করে, এটাকে আমরা বীজের বিস্তার পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে অটোকরি, আর একটা হচ্ছে অ্যালোকরি। অটোকরি মানে মধ্যাকর্ষণ বা বিস্ফোরণ, মানে হচ্ছে বিদীর্ণ হয়ে গেল ফলটা, ফলে বীজগুলো যখন বিস্তার লাভ করে তখন তাকে বলা হচ্ছে অটোকরি। বা কোথাও একটা ফল থেকে বীজটা নির্গত হলো এবং মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচে পড়লো, এটা হচ্ছে কি অটোকরি। অ্যালোকরি কি না জৈব বা বিভিন্ন অজৈব বাহকের মাধ্যমে, সেটা জল হতে পারে, বায়ু হতে পারে, প্রাণী হতে পারে, এই বাহকের মাধ্যমে যখন পরিবাহিত হয় তখন তাকে বলা হচ্ছে কি অ্যালোকরি। এবং বাতাসের মাধ্যমে হলে তখন তাকে বলা হয় অ্যানিমোকোরাস বীজ। তারপরে জলের মাধ্যমে হলে হাইড্রোকোরাস, প্রাণীর মাধ্যমে হলে জুকোরাস। এবারে অ্যানিমোকোরাসের উদাহরণগুলো শুধু মনে রাখবে, ত্রিদক্ষ, সূর্যমুখী, তারপরে হচ্ছে এগুলো কি হয় না রোম বা প্যাপাসের দ্বারা এটা পরিবাহিত হয়। হাইড্রোকোরাস হচ্ছে উদাহরণ নারকেল, পদ্ম, এটা হচ্ছে হাইড্রোকোরাস বীজের উদাহরণ। প্রাণীর সাহায্যে জুকোরাস, প্রাণীর সাহায্যে হলে তখন তাকে জুকোরাস বলা হয়। পট যেরকম পাখির সাহায্যে হয়, খেজুর, লিচু, এগুলো হচ্ছে জুকোরাস। আর যান্ত্রিক বিস্তার বা বালকরি কি না এই ধরনের বিস্তার পদ্ধতিতে বাহকের প্রয়োজন হয় না। কি হয় না উদ্ভিদের বিস্ফোরণ কৌশলের দ্বারা এটা যখন বিদীর্ণ হয়ে যাচ্ছে তখন এই বিদারী ফলগুলি ফেটে যায় এবং বীজ চারিদিকে ছড়িয়ে পড়ে। যেরকম চটপটি উদ্ভিদের ক্ষেত্রে, দোপাটির ক্ষেত্রে, মটরের ক্ষেত্রে এমনভাবে বিস্ফোরণ ঘটবে, অর্থাৎ ফেটে যাবে, সশব্দে ফেটে যায়, কিন্তু সশব্দে ফেটে যায়, দিয়ে বীজগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এটাকে বলা হচ্ছে বালকরি। এরপরে বীজের তাৎপর্যে চলে আসো। নির্ভরশীলতা। অপুষ্পক উদ্ভিদ ব্যতীত পরাগযোগ এবং নিষেক ঘটার জন্য জলের প্রয়োজন হয় না, তাই বীজ গঠন অনেক বেশি স্বনির্ভর হয়ে থাকে। তারপরে গঠন, বীজের গঠন এমনভাবে হয় যা ভিতরের ভ্রূণকে সে রক্ষা করতে পারে। এছাড়া পেরিনেশন কি না পুরু বীজতক, বীজ তার মধ্যে যে ভ্রূণটা থাকে সেটাকে ডরমেন্সি পিরিয়ডে রাখতে সাহায্য করে। তার মধ্যে রিজার্ভ ফুড থাকে, খাদ্য সঞ্চিত থাকে। বীজ তোমার নানাভাবে বিস্তার লাভ করতে পারে, যেটা এক্ষুনি দেখলাম যে বিভিন্ন রকমভাবে বিস্তার লাভ করতে পারে। যৌন জননের ফলে যেহেতু এটা সৃষ্টি হচ্ছে, অবশ্যই এখানে একটা ভেরিয়েশন সৃষ্টি হবে, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে, খাদ্য সঞ্চয় করে রাখবে। এবং কৃষিকাজের ক্ষেত্রে বীজ অবশ্যই কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা জানো। তো এই ছিল তোমাদের এই চ্যাপ্টারটি, অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আমরা 5টা ক্লাসে এটা শেষ করলাম। এরপরে চ্যাপ্টার যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু বেশি লং ভিডিওর মাধ্যমে এগুলোকে শেষ করব। নেক্সট ভিডিও লেসনে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তোমরা যারা এই চ্যাপ্টারটি ফলো করলে তারা অবশ্যই পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমরা একটার পর একটা নিয়ে আসবো, ফলো করো। যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।